ঘড়ির কাঁটা রাত ১১টার ঘর পেরিয়েছে। চট্টগ্রামের আকাশটা আজ অস্বাভাবিকভাবে ভারী। যেকোনো সময় ধূসর মেঘে ফেটে ঘড়ির কাঁটা রাত ১১টার ঘর পেরিয়েছে। চট্টগ্রামের আকাশটা আজ অস্বাভাবিক ভারী। যেকোনো সময় ধূসর মেঘ ফেটে বৃষ্টি নামতে পারে। পুরনো দোতলা বাড়িটা রাতের গাঢ় নিস্তব্ধতায় ডুবে আছে। মায়া পড়ার টেবিলে বসে এক মনে মেডিকেলের প্রিপারেশনে মগ্ন। টেবিল জুড়ে ছড়িয়ে আছে নোট, বই, হাইলাইটার। চোখে মুখে নিদ্রাভাব থাকলেও মনোযোগে কোনো ঘাটতি নেই। একটু আগেই মেহেরানকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। ছেলেটা কিছুতেই ঘুমাতে চাচ্ছিল না, বারবার মায়ের জন্য কান্নাকাটি করছিল। মায়া অনেক কষ্টে ছেলেটাকে বুঝিয়েছে মাম্মা কাজে গেছে, কাল সকালে ফিরে আসবে। অনেক আদর, গল্প আর আশ্বাসের পর কোনোভাবে ছেলেটাকে শান্ত করে ঘুম পাড়াতে পেরেছে। এখন সে বেডের ওপরে নিঃশব্দে ঘুমাচ্ছে। মায়া টেবিলের ওপরে রাখা কফির কাপটা হাতে নিল। এক চুমুক দিতেই কফির তেতো গরম স্বাদে চোখের নিদ্রাভাব খানিকটা কমে এলো। কাপটা আবার আগের জায়গায় রেখে বইয়ের পৃষ্ঠা উল্টাতে যাবে, এমন সময় কলিং বেলটা সশব্দে বেজে উঠল। কলিং বেলের শব্দে বাসার ভেতরটা মুহূর্তে কেঁপে উঠল। চমকে উঠল মায়া। এত রাতে কে আসবে? ওর বাড়িতে তো কারোর আসার কথা নেই। আপুও তো নেই। সন্ধ্যাবেলায় মধুর সঙ্গে ফোনে কথা হয়েছিল। মধু বলেছে ফিরতে ফিরতে ভোর রাত হয়ে যাবে। তাহলে কে? ভাবনার রেশ কাটতে না কাটতেই আবারও কলিং বেল বেজে উঠল। মায়া বইটা বন্ধ করে দিল। বুকের ভেতরটা কেমন যেন এক ধরনের অস্বস্তি জমে উঠল। ও ততস্থ পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগেই সাবধানে পিপ হলে চোখ রাখল। দরজার বাহিরে একজন যুবক দাঁড়িয়ে আছে। মাথায় হুডি টানা থাকায় চেহারা পুরো স্পষ্ট নয়। আলো আধারিতে শুধু একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। মায়ের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এত রাতে একজন ছেলে কেন ওদের দরজায়? ভয়টাকে চাপা দিয়ে ও দরজার ভেতর থেকে প্রশ্ন করলো, কে? কে ওখানে? দরজার ওপাশ থেকে ভেসে এলো পরিচিত অথচ অপ্রত্যাশিত শান্ত কণ্ঠস্বর, আমি মেহেব। মায়া থমকে গেল। নামটা ওর চেনা চেনা লাগছে। ও মনে করার চেষ্টা করলো নামটা ঠিক কোথায় শুনেছে। মস্তিষ্কে চাপ প্রয়োগের কয়েক মুহূর্ত পর মায়ার মনে পড়ে গেল, এটা তো সেই ছেলে যাকে ও সেদিন মেহেরানের আশেপাশে আসতে মানা করেছিল। কিন্তু এই ছেলে এখানে এত রাতে? ওর বাসার ঠিকানা জানলো কিভাবে এই ছেলে? মাথার ভেতর একের পর এক প্রশ্ন এসে ভিড় জমতে লাগলো মায়ার। কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? নাকি সেই বেশি ভাবছে? এদিকে ভয়, অন্যদিকে অকারণ সন্দেহ। নিজেকেই দোষারোপ করতে ইচ্ছে হচ্ছে মায়ার। ছেলেটাকে যতবার দেখেছে ভদ্র পরিবারের ছেলে বলেই মনে হয়েছে মায়ার। অস্বাভাবিক কোনো আচরণ তার মধ্যে দেখেনি মায়া। ওর ভাবনার মাঝেই আবারও কলিং বেলটা বেজে উঠল। দরজার ওপাশ থেকে ভেসে এলো কিছুটা বিরক্তি মিশ্রিত কণ্ঠস্বর, দরজা খুলবেন কি? অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। মায়ার হাতটা দরজার হাতলে রেখে দরজা খুলতে গিয়েও থেমে গেল। আপু বাসায় নেই, ঘরে শুধু ও আর একটা ছোট বাচ্চা ঘুমাচ্ছে। এমন অবস্থায় দরজা খোলা কি ঠিক হবে? তাছাড়া ছেলেটাকে ভদ্র মনে হলেও তার মনের ভেতরে কি আছে সেটা তো আর মায়া জানে না। দোলাচলের মধ্যে দাঁড়িয়ে রইল মায়া। সিদ্ধান্ত নিতে পারছে না যে ভয়কে বিশ্বাস করবে নাকি নিজের বিচার বুদ্ধিকে। ভেতর থেকে আর কোনো সাড়া এলো না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেহেবের বিরক্তি ভাবটা এবার আড়াল করে রাখাটা কঠিন হয়ে পড়ল। ঠান্ডায় ওর হাত দুটো জমে আসছে। হুডির ভেতরে দিয়েও কানে শো শো করে হাওয়া ঢুকে যাচ্ছে। মেহেব আবারও কলিং বেল চেপে ধরল, দরজাটা খুলুন প্লিজ, আমি কোনো চোর ডাকাত না। সন্দেহ থাকলে আপনার পরিচিত কাউকে ফোন করে ডেকে নিতে পারেন।
কথাগুলো স্বাভাবিকভাবে মুখে বলেও ভেতরে ভেতরে ওর বিরক্তির সীমা ছাড়িয়েছে। এই রাত বিরাতে, এমন ঠান্ডার মধ্যে ও নিজেই জানে না যে ও কার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। রুশনাল আজ সন্ধ্যার দিকে ওকে ফোন করে একটা ঠিকানা দিয়ে বলেছে, বাসায় একটা মেয়ে আর একটা বাচ্চা আছে, ঠিকঠাক আছে কিনা দেখে আমাকে আপডেট দিবি। কোথাকার কোন মেয়ে কোন বাচ্চা ওদের জন্য? ওর ভাই রোশনাল কেন এত মরিয়া? কিছুতেই মাথায় আসছে না মেহেবের। এইসব ভাবনার মাথায় চড়তেই ওর বিরক্তি ভাবটা উবে গিয়ে রাগে রূপ নিল। মেহেব মনে মনে ঠিক করে ফেলেছে, এবার আর ভাইকে একদম ছাড় দিবে না। রোশনাল বাড়ি ফিরলে সব প্রশ্নের উত্তর জেনে তবেই ছাড়বে। ওর ভাবনার মাঝেই দরজাটা নরম শব্দে খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে মেহেব এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এখানে? এই মুখ, এই চোখ, এই ঠোঁট, এই মেয়েকে তো সে চেনে, খুব ভালোভাবেই চেনে। মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল মেহেবের কাছে। ওর বুঝতে আর একটুও বাকি রইল না ওর ভাই ঠিক কাকে আর কোন বাচ্চাটাকে দেখতে ওকে এখানে পাঠিয়েছে। মেহেবকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মায়া বিরক্তির গলায় বলল, কি চাই এখানে আপনার? আপনাকে তো আগেই বলেছি মেহরানের আশেপাশে যেন আপনাকে আর না দেখি। তাহলে এখানে এসেছেন কেন? আপনি কি কোনোভাবে আমাদের ফলো করছেন নাকি? মেহেবের ভুরু কুঁচকে গেল। মেয়েটার রাগান্বিত মুখটার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল পলকহীন চোখে। ফর্সা গাল দুটো রাগে খানিকটা ফুলে উঠেছে, গোলাপি ঠোঁট দুটো মৃদু কাঁপছে, বড় বড় পল্লবযুক্ত চোখে স্পষ্ট বিরক্তির ঝিলিক আর ঠোঁটের নিচের তিলটা উফ, মারা মাথা খারাপ করে যে ছাড়বে মেয়েটা। অজান্তেই ওর শুষ্ক ঠোঁট জোড়া জিভ দ্বারা একবার ভিজিয়ে নিয়ে ও মায়ার দিকে সামান্য ঝুঁকে শুধালো, আমি তো বলেছিলাম আপনার আশেপাশে থাকতে পারলেই হবে। কথাটা আগুনে ঘি ঢালার মতো করে কাজ করলো। চোখ দুটো বড় বড় করে মায়া কড়া গলায় শুধালো, একদম বাজে কথা বলবেন না, এখনই এখান থেকে বিদায়ী হন। এই বলেই দরজাটা সজোরে বন্ধ করতে গেল মায়া, কিন্তু দরজাটা বন্ধ হওয়ার আগ মুহূর্তেই মেহেব হাত বাড়িয়ে দরজাটা ধরে ফেলল। দরজাটা আধ খোলা অবস্থায় আটকে গেল। মেহেব ভুরু কুঁচকে শুধালো, বললেই হলো নাকি? এত দূর আমি কষ্ট করে এসেছি কি শুধু ঘরে চলে যাওয়ার জন্য? আমি ভেতরে যাব। ভেতরে আসবেন মানে? আপনি কি আমার পরিচিত? একদম না। তাহলে আপনাকে ভেতরে আসতে দিব কেন? আপনাকে ভেতরে আসতে দেব না আমি। বলেই মায়া জোর করে দরজাটা বন্ধ করার চেষ্টা করলো। মায়াকে দরজা বন্ধ করার চেষ্টা চালাতে দেখে মেহেব নিজেও দরজাটা জোর করে খোলার চেষ্টা করলো। দেখুন, আমি এখানে ঝামেলা করতে আসিনি, ভালোই ভালোই আমাকে ভেতরে যেতে দিন বলছি। একদম না, জোর করলে কিন্তু আমি চিৎকার করব। মেহেবের ভাবলেশহীন জবাব, করুণ চিৎকার। মায়া চিৎকার করার জন্য সুযোগ পেল না। সেই মুহূর্তেই পাশের ফ্ল্যাটের দরজাটা ঝট করেই খুলে গেল। আলো ঝলমলে ঘর থেকে বেরিয়ে এলো একজন মধ্যবয়সী মহিলা। চোখে মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। সে মায়া আর মেহেবের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, এটা কি হচ্ছে? ভদ্রলোকের এরিয়া এটা, এমন রাত বিরাতে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আশেপাশের মানুষের ডিস্টার্ব হচ্ছে। মায়া কিছু বলার আগেই মেহেব বিদ্যুৎ গতিতে সুযোগটা কাজে লাগিয়ে নিল। মুহূর্তের মধ্যেই মুখে অনুতপ্ত ভঙ্গি এনে নরম কণ্ঠে শুধালো, সরি আন্টি, আসলে বউ আমার উপরে রাগ করে আছে, দরজা খুলতে চাইছিল না তো আমি বোঝাচ্ছিলাম, কিন্তু কথা শেষ করার আগেই মেহেব নাটকীয় ভঙ্গিমাতে মাথা নিচু করে ফেলল। মাথায় মায়া হতভম্ব। বউ? এই এক শব্দে ওর মাথার ভেতর যেন বাজ পড়ল।
মেহেব এক সেকেন্ডও দেরি না করে মায়াকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। এদিকে মায়া এখনো এমন খাম্বার মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেব ওর হাতটা ধরে ওকে টেনে ভেতরে নিয়ে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা মহিলা ওদের বন্ধ দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আজকালকার ছেলে মেয়েগুলো না হয়েছে রাত বিরাতে কি সব ঝামেলা। তারপর সে নিজের ফ্ল্যাটের দরজাটা সজোরে বন্ধ করে দিল। এদিকে ড্রয়িং রুমের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মায়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই মাত্র কি হলো? এই লোকটা কি এইসব কি বললো, কেন বললো, সবটাই ওর মাথার ওপর দিয়ে গেল। স্তম্ভিত হয়ে ফিরে আসতেই ওর রাগটা চোখের পলকে আগুনের মতো জ্বলে হয়ে উঠল। গোলাপি ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরলো। রাগে পুরো শরীর তিরতির করে কাঁপছে। মায়ার এমন চাহনি দেখে মেহেব কোনো রকমে বোকা বোকা হাসলো। রাগ করছো? ও সরি, পরিস্থিতি সামলাতেই মিথ্যা কথা বলতে হলো, না হলে আন্টি অন্য কিছু ভেবে বসতেন, তাতে তোমারই ক্ষতি হতো। মায়া কোনো জবাব দিল না। একটা কথাও না বলে গটগট করে হেঁটে নিজের রুমের দিকে চলে গেল। মেহেব এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কাঁধ ঝাঁকিয়ে ওর পেছনে গেল। মায়ের রুমে ঢুকতেই ওর চোখ পড়ল বিছানার উপরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ছোট্ট ছেলেটার দিকে। বাচ্চাটাকে দেখে অজান্তেই এক চিলতে হাসি খেলে গেল মেহেবের ঠোঁটের কোণে। এদিকে মেহেবকে নিজের রুমে দেখে মায়া তীব্র রাগে ফেটে পড়ল। বাড়িতে ঢুকে পড়েছেন ভালো কথা, এখন আবার আমার বেডরুমে ঢুকেছেন কোন সাহসে আপনি? মেহেব সঙ্গে সঙ্গে দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে শুধালো, আরে না না, সরি, আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। তুমি শুধু দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দাও। এই বলেই মেহেব রুম থেকে বেরিয়ে মেইন দরজার দিকে এগিয়ে গেল। মায়া বিভ্রান্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো। এই লোক এত জোরাজুরি করে ভেতরে ঢুকলো কেন? আর ঢুকেই বা এখনই চলে যাচ্ছে কেন? বুঝতে পারল না মায়া। মেহেব দরজার হাতল ঘোরানোর আগেই একবার পেছনে ফিরে মায়ার দিকে তাকালো। ওর চোখে মুখে ফুটে আসে খালাচ্ছল্য হাসি। শীঘ্রই আবার দেখা হবে আমাদের, বিশ্বাস করো। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজাটা খুলে বেরিয়ে গেল মেহেব। মায়া কোনো জবাব দিল না। দরজার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে শুধু মেহেবের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। ওর বুকের ভেতরটা অস্বস্তি আর সংখ্যায় ঘাট হয়ে আছে। দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি দেখা দিল একবার। মধ্যরাত অনেক আগেই পেরিয়ে গেছে। বৃষ্টির ঝাপটা এখন আগের মতো তীব্র না হলেও ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে টিনের চাল বেয়ে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির সোঁধা গন্ধ। মধু জানালার একপাশে দাঁড়িয়ে আছে। খোলা জানালার বাইরে যতদূর চোখ যায় কেবলই গাঢ় অন্ধকারে ঘেরা কালো নিশ্ছিদ্র রজনীর চোখে পড়ছে। দূর থেকে মাঝে মধ্যে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। এই ঘরটার একপাশে রয়েছে একটা সরু কাঠের খাট, তার পাশে কাপড় রাখার আলনা, আর ঘরের ডান কোণে ঘেঁষে একটা পুরনো কাঠের আলমিরা। একটু আগে বয়স্ক মহিলাটা মধুকে এখানে রেখে গেছে ঘুমানোর জন্য, কিন্তু মধু ভালোভাবেই জানে আজ ওর চোখে কোনোভাবেই ঘুম আসবে না। কিছুক্ষণ পর রুশনাল নিশ্চয়ই এই ঘরেই আসবে, না এসেও তো কোনো উপায় নেই। মধুর বুকের ভেতরটা অস্বস্তিতে ঢিপ ঢিপ করছে। একজন পরপুরুষের সঙ্গে সারা রাত একই ঘরে থাকতে হবে ভাবতেই মধুর শরীর শিরশির করে উঠছে। অনিচ্ছাকৃতভাবে ও নিজের লম্বা চুলগুলো ছেড়ে রেখেছে। কোমর ছাড়ানো চুলগুলো ঢাল হয়ে ছড়িয়ে আছে ওর অনাবৃত পিঠ আর কাঁধের ওপর। জানালার বাইরে থেকে আসা শীতল হাওয়ায় মধুর কমনীয় শরীরটা কাঁটা দিয়ে উঠছে, অথচ মধু এক ফোঁটাও নড়ল না। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল জানালার পাশে।
ক্ষণকালের মধ্যেই দরজা বন্ধ হওয়ার শব্দে মধু কেঁপে উঠল। পেছনে না তাকিয়েও বেশ বুঝতে পারল রোশনাল এসেছে। লজ্জায় অস্বস্তিতে ওর শরীর জমে গেল। হৃৎপিণ্ডের গতি এক লাফে বেড়ে গেল। নিঃশ্বাস আটকে রইল কণ্ঠনালী বরাবর। ও স্থির দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অস্থিরতাকে আড়াল করার অসফল চেষ্টা চালালো। এদিকে রোশনাল নিঃশব্দে দাঁড়িয়ে রইল মধুর থেকে কয়েক হাত দূরত্বে। ওর মোহগ্রস্ত দৃষ্টি মধুকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। ঘরের কোণে রাখা ম্লান কুপি বাতির আলোয় মেয়েটার ছায়া দেওয়ালে আছড়ে পড়ছে। দমকা বাতাসে লম্বা চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। চুলের আড়ালে আধো ঢাকা কাঁধ থেকে ওর দৃষ্টি নেমে এলো শাড়ির ভাঁজের ফাঁকে আংশিক উন্মুক্ত হয়ে থাকা মধুর কোমরের দিকে। মুহূর্তেই রোশনালের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। হৃৎপিণ্ডের গতি হয়ে উঠল অস্বাভাবিক। প্রেয়সীর এমন তীব্র মোহনীয় আগুন ঝরা উপস্থিতিতে রোশনালের ইস্পাতের ন্যায় কঠিন অস্তিত্ব চির ধরে গেল। ও ভালো করেই জানে এখন অনুভূতিকে প্রাধান্য দিলে পরিস্থিতি জটিল হতে পারে। এই সময়ে কোনো ভুল মানে বড় ঝামেলা ডেকে আনা, যেটা ও একদমই চাইছে না। এদিকে ও নিজেকে সংযত করে রাখতেও পারছে না। ওর মন আর মস্তিষ্ক আজ যেন অন্য একে অন্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। রোশনাল এক হাতে মাথার চুল খামচে ধরে চোখটা বন্ধ করেই পরপর কয়েকটা গভীর শ্বাস টানল। যথাসাধ্য চেষ্টা করলো নিজেকে সামলে রাখার, কিন্তু বিশেষ লাভ হলো না। এই মেয়েটা তো ওর স্ত্রী, এই ভাবনাটা ওর মস্তিষ্কে বিদ্যুতের মতো ঝলকে উঠল। মধুকে কাছে পাবার জন্য ওর অবাধ্য মন ছটফট করে উঠল। মেয়েটাকে একটু আদর করলে এত কি এমন ক্ষতি হবে? মধু হয়তো এটাকে অপ্রস্তুত অযাচিত স্পর্শ বলে ভাববে। তবুও এই মুহূর্তে মেয়েটার কাছ থেকে দূরে থাকাটা রোশনালের কাছে অসম্ভব মনে হলো। রোশনাল দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। অতঃপর সমস্ত দ্বিধা ভেঙে তটস্থ পায়ে এগিয়ে গেল মধুর দিকে। যা হবে পরে দেখা যাবে। ওর মনে হলো এই মুহূর্তে মেয়েটার সান্নিধ্য না পেলে ও হয়তো মরেই যাবে। রোশনাল কিছুক্ষণ কোনো কথা বলল না। ও কেবল স্থির চোখে তাকিয়ে থেকে শুধালো, কাঁদছো কেন? মেরেছি তোমাকে? আদরই তো করেছি। মধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই কথাটা কিভাবে বলতে পারছে সে? এই মানুষটা কি আদৌ বুঝতে পারছে সে কি করছে? আর মুহূর্তেই মধু ভয়ে, রাগে, ক্ষোভের রূপ নিল। আর ও তীব্র দৃষ্টিতে রোশনালের দিকে তাকিয়ে প্রায় চেঁচিয়ে উঠে বলল, আপনার লজ্জা করছে না এই কথা বলতে? আপনি জানেন আপনি কি করেছেন? রোশনাল কোনো জবাব দিল না, শুধু নির্লিপ্ত দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে রইল। রোশনালের এই নির্লিপ্ত ভাব মধুকে আরো ক্ষিপ্ত করে তুলল। চুপ করে আছেন কেন? আপনি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? একজন নারীর সবচেয়ে বড় সম্মান তার সম্ভ্রম, আর আপনি একজন পরপুরুষ হয়ে সেই সম্ভ্রমে আঘাত করেছেন। আমার ইচ্ছা আছে কিনা সেটা না জেনেই আমার শরীরে স্পর্শ করেছেন। এটাকে আদর না, এটাকে জোর করা বলে। পরপুরুষ শব্দটা কানে যেতেই রোশনালের মনে হলো কেউ উত্তপ্ত গলিত লাভা ওর কানে ঢেলে দিয়েছে। ওর চোখের দৃষ্টি এক মুহূর্তেই পাল্টে গেল। শান্ত নির্লিপ্ততা ভেঙে বেরিয়ে এলো চাপা উন্মত্ততা আর দীর্ঘদিনের দগদগে ক্ষত। রোশনালের দাঁতে দাঁত চেপে মধুর হাত ধরে ওকে নিজের দিকে টেনে নিল। মধু বুঝে ওঠার আগেই নিজেকে রোশনালের কোলের ওপরে আবিষ্কার করলো। রোশনাল এক হাতে ও মধুর কোমর শক্ত করে আঁকড়ে ধরে গলায় একটা কামড় বসিয়ে দিয়ে হিসহিসিয়ে শুধালো, এই ফাকিং শব্দ